আমার কাছে মনে হয় যে তাকে হত্যা করার পরিকল্পনাটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু তারা ক্লু খুঁজতেছিল। হয়তো সেদিন একটা কাকতালীয় ঘটনার মধ্য দিয়ে যখন এফডিসিতে বিতর্কিত কিছু হয়েছে, হয়তোবা তারপরেই তারা ক্লু পেয়ে গেছে যে আচ্ছা তাহলে আজকে এটা আমাদের একটা সুযোগ। এটা আমি মনে করি আর কি, আমার দিক থেকে। আপনার একটা ইন্টারভিউতে আমি শুনেছি আপনি বিশ্বাস করেন সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহকে হত্যা করা হয়েছে। আপনার সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা সালমান শাহর হত্যা সম্পর্কে আপনার অনুভূতি এবং আপনার মতামত একটু জানতে চাই। আপনি জানেন যে রিসেন্টলি ডনকে অ্যারেস্ট করা হয়েছে এবং একটা বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। আসলে বিষয় হচ্ছে যে সবার আগে বলি যে মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা যিনি আছেন, তিনি হচ্ছেন সব সময় সত্যের পক্ষে আছেন। সত্য সত্য কখনো মরে যায় না, সত্যের মৃত্যু নেই। তো আমি মনে করি যে আসলে দেখেন আপনি যে অনেক সুপারস্টাররা মারা গেছেন। যেমন কিছুদিন আগে এই ইন্ডিয়ারও এক সুপারস্টার মারা গেল, সুইসাইড তার ওই ইয়ে ছিল। এইটাও কিন্তু এখন আর বেশি দিন নাই, আলো নাই। তো দিন শেষে দেখেন যে একজন উদীয়মান সুপারস্টার বাংলাদেশে, যার হাতে এতগুলো ছবি, আনরিলিজ ছবি, কোনোটার আর কিছুদিন শুটিং করলে শেষ হয়ে যাইতো। হ্যাঁ, আমি বিশ্বাস করি সালমান শাহ আর তার হাজারটা ভালোবাসা থাকলেও সালমান শাহ চলচ্চিত্রকে ভালোবাসতো। সে একজন চলচ্চিত্রর মানে প্রেমী ছিল, চলচ্চিত্রকে অবশ্যই ভালোবাসতো। সালমান শাহ বেছে বেছে খুব কেয়ারফুলি সিনেমা করতো। এটার কারণ কি? সালমান শাহ চলচ্চিত্রের উন্নয়নের জন্য বোম্বেতে গিয়ে শাহরুখ খানের সাথে পর্যন্ত মিট করে আসছেন এবং তার চলচ্চিত্র নিয়ে অনেক প্রশ্ন। আরেকটা আপনারা খেয়াল করছেন কিনা দেখেন, জাকির হোসেন রাজু স্যারের প্রথম ছবি সালমান শাহ, রেজা হাসমতের প্রথম ছবি সালমান শাহ, জীবন রহমানের প্রথম ছবি সালমান শাহ। এটার কারণ কি দেখছেন? আপনি খেয়াল করেন যে সেই সময় একটা পর্যায়ে গিয়ে সালমান নিজের ভিতরে এরকম কনফিডেন্স তৈরি করেছিল যে আমি সালমান শাহ এনাফ, এবং নতুনদেরকে সালমান সুযোগ দেওয়া শুরু করেছিল। দেখেন সন্ধ্যা নামে একটা মেয়ে, তাকে নিয়ে ছবি শুরু করে দিয়েছিল। সুপার সালমান যেই হোক, মানে নতুন কাঞ্চিকে নিয়ে সালমান ছবি করতেছে। মানে সবাই লিমা বা সালমানের কাছে কিন্তু নায়িকা ফ্যাক্ট ছিল না। তো সালমান শাহ ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবতেছিল, দেখেন নতুনদেরকে ব্রেক দিচ্ছিল, নতুন ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরকে নিয়ে। সে সুপারস্টার একজন, যেমন আমাদের সাকিব খান কি এখন একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন্ডাস্ট্রি তাকে ডেট দিবে? এখন হুট করে গেলে এত সহজে দিবে না। কিন্তু সালমান দেখেন অনেকগুলো ডিরেক্টর আছে যাদের জীবনের প্রথম ছবি সালমান শাহকে নিয়ে করা, অথচ সে তখন সুপারস্টার বাংলাদেশে। একজন মানুষ যখন চলচ্চিত্রকে এভাবে ভাবতেন, পাশাপাশি দেখেন যে সালমান শাহকে ওই আনন্দ মেলা চলচ্চিত্র, যে আমাদের একজন গডফাদার ছিলেন সে সময় আর কি বাংলা চলচ্চিত্রে, তারা আনলেন। তো যখন তারা হয়তো তাকে নিজেদের গ্রিপে রাখতে পারেন নাই বা অন্যান্য বিষয়, এত কিছু বলে না। নামটা শুনি, গডফাদারের নামটা যদি একটু বলতেন। আজিজ মোহাম্মদ ভাই, আজিজ মোহাম্মদ ভাই, হ্যাঁ আজিজ মোহাম্মদ ভাই প্রোডাকশনে কিন্তু সালমান শাহ কাজ করেনি, এরপরে আর কখনো কাজ করেনি। সালমান শাহ প্রথম প্রোডাকশন কি আজিজ মোহাম্মদ ভাইয়ের ছিল? যে আনন্দ মেলা চলচ্চিত্র। আচ্ছা, কেমন থেকে কেমন? তো আনন্দ মেলা চলচ্চিত্রের সাথে কিন্তু সালমান শাহ পরে আর কোনো কাজ করে নাই। তো দেখেন এটা তো তারা তখন ইন্ডাস্ট্রি মেনটেন করতো এরকম। আর সালমান কি একটা ইয়াং ছেলে, 24-25 বছর বয়স, হ্যাঁ, তো এরকম তাকে বিভিন্ন ভাবে কখনো বা মনে করেন যে বয়কট করে, কখনো বা এই করে, তারপর তার নামে রিউমার ছড়িয়ে বিভিন্ন ভাবে। তো আমার কাছে মনে হয় যে তাকে হত্যা করার পরিকল্পনাটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু তারা ক্লু খুঁজতেছিল। হয়তো সেদিন একটা কাকতালীয় ঘটনার মধ্য দিয়ে যখন এফডিসিতে বিতর্কিত কিছু হয়েছে, হয়তোবা তারপরেই তারা ক্লু পেয়ে গেছে যে আচ্ছা তাহলে আজকে এটা আমাদের একটা সুযোগ। এটা আমি মনে করি আর কি, আমার দিক থেকে। এটা সালমান শাহকে তো একবার প্রোডাকশন বয় সাদ্দামও স্টেপ নিছিল ছুরিকাঘাত করে মারার জন্য। তো যাই হোক, সালমান শাহকে আমি বিশ্বাস করি যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটার একটা সুন্দর সূক্ষ্ম পরিকল্পনা হয়েছে এবং এর একটা সুরাহা হওয়া প্রয়োজন, এবং আশা করি। প্রশ্ন ছিল, ডন অ্যারেস্ট হয়েছে, আপনি কি মনে করেন ডনের জড়িত হওয়ার বিষয়টা আপনার কাছে কিরকম লাগছে? এই বিষয়টা আমি তো এর আগেও অনেকভাবে বলছি। বিষয়টা হচ্ছে দেখেন, দোষী কি দোষী না এটা আসলে আইনের মাধ্যমে রেজাল্ট আসবে। কিন্তু আমার দিক থেকে যেটা মনে করি, ধরেন যে আপনার বাসাতেই এখন একটা চুরি হয়েছে, আপনার বাসাতে একটা চুরি হয়েছে বা একটা আইন লঙ্ঘনকারী কোনো ঘটনা ঘটছে, আপনি এখন মামলা করছেন।
তো মামলাটা কার কার বিরুদ্ধে করবেন? একটা যখন মামলা করবেন অবশ্যই যাদের যাদের আপনার সন্দেহ হবে, আর আপনি তো সন্দেহটা আমাকে করবেন না যদি আমি ওটার সাথে কোনোভাবেই ইনভলভ না থাকি। তো যেহেতু একটা হত্যা মামলা, তো হত্যা মামলাতে অবশ্যই তাদের নামগুলোই এসেছে যারা এটার সাথে কোনো না কোনো ভাবে ইনভলভ ছিল। ইন্ডাস্ট্রিতে কি শুধু ডন একাই ছিল? মিশা ভাই কি তার সাথে কাজ করেনি সালমান শাহর সাথে? মিশা সওদাগরও তো সালমান শাহর সাথে কাজ করেছে, সেই সময় করতেছিল রানিং। তো মিশা সওদাগরের নামে তো মামলা হয় নাই, তাই না? মিশা ভাইয়ের সাথে ইন্ডাস্ট্রি আরো তো অনেক ভিলেন ছিল, আরো অনেক আর্টিস্ট ছিল অন্য কারো, তাহলে কেন ডনের নামে শুধু মামলা হয়েছে? অবশ্যই তার আমরা হয়তো আমরা বুঝতেছি না, জানতেছি না, কিন্তু তার পরিবার ভালো জানে অবশ্যই কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা আছে ডনের। সম্পৃক্ততা না থাকলে তারা করতো না। তবুও যদি সে যদি আসলে নিরপরাধ হয় তবে আইন সেটা তাকে ইয়া করবে। আমি জন্য থ্যাংক ইউ ইভান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আমরা আড্ডা শেষ করব, শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান। আমি শুধু বলতে চাই, সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমি আসলে বাণিজ্যিক যতটা না বাণিজ্যিক চিন্তা করে ছবিটা বানিয়েছি, বাণিজ্যের চেয়ে আমার ভিতরের ফিলিংস, যেমন আমি যদি আর কখনো ছবি নাও বানাই তবু আমার আর কোনো মানে কষ্ট নাই যে আমি লাভ 96 আমি শেষ করতে পারছি। এটা আমার জীবনের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, যখন থেকে হয়তো আমি ভাবি নাই যে আমি কোনোদিন ছবি বানাতে পারবো, কিন্তু ভাবছিলাম এইরকম যদি একটা ছবি কেউ বানাইতো এরকম হইতে পারতো। তো কোন এক সময় হয়তো সুযোগ এসেছে, আমি এই জন্য লাভ 96 বানিয়েছি। আমি শুধু এতটুকু বলবো যে কোনো জায়গায় কোথাও মহানায়ক সালমান শাহকে অসম্মান করা হয়নি বা তাকে নিয়ে বিতর্কিত কিচ্ছু নেই এই চলচ্চিত্রে। শুধু বলতে পারি যে ধরেন আমি একজন ভক্ত, আমারই জীবনের একটা অংশ পাগলামি এইসব। আর সর্বশেষ বলতে চাই যে মহান রাব্বুল আলামিন তিনি সর্বস্রষ্টা, তিনি সবকিছু জানেন ভালো, অবশ্যই তার ক্ষমতার বাইরে কারো ক্ষমতা নেই। তা আমরা চাই যে সালমান শাহ হত্যার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার হোক এবং প্রত্যেকটা দোষী শাস্তি পাক। আপনার এই স্বপ্ন পূরণের পথ যে প্রসারিত করেছে আপনার সিনেমার প্রযোজক, তার সম্পর্কে আমরা কোনো কথা বলিনি, দুটি কথা বলে শেষ করে দিই। আচ্ছা, আমার চলচ্চিত্রের প্রযোজক ছিলেন জসিমউদ্দিন ভাই। জসিমউদ্দিন ভাই এর আগেও আরো বেশ কিছু তার হচ্ছে রাইসা ফিল্মস থেকে অনেক বিগ বাজেট সিনেমা এসেছে। তো আমি শুধু তাকে গিয়ে আমার গল্পটা বললাম, বলার পরে ঠিক একইভাবে তিনি আমাকে বললেন বাজেট কত। আমি বললাম ভাই আমাকে সর্বোচ্চ এত দিলেই হবে, এই টাকার ভিতর ছবি বানাইতে পারবা? তারপর উনি আমাকে একটু বলছিল যে প্রয়োজনে আর কিছু বাড়ায় ভালো সুপারস্টারদেরকে নাও, একটা ভালো যারা রানিং হিরো হিরোইন আছে তাদেরকে নাও। আমি বললাম যে না ভাই, মানে আমি এইটার জন্য অন্তত সব আর্টিস্ট যদি আমি পুরনো নেই, কিন্তু তবু নায়ক আর নায়িকা এই দুইটা আমার চলচ্চিত্রে একজোড়া নতুন মুখ আসবে, এটা আমি খুঁজে বের করবো এবং হইলে করবো আর কি, এটাই। তো উনি কোনো কথা না বলেই আমাকে বলছে আচ্ছা ঠিক আছে ছবিটা বানাও। তো উনি আমাকে পরে ইনভেস্ট করে পুরো ছবিটা শেষ করি, এতটুকু। ইভান ভাই থ্যাংক ইউ। আসলে আড্ডাটার এই ছোট আড্ডায় এত অনেক অনেক ঘটনা, অনেক অনেক গল্প সব একবারে শেষ করা যাবে না, শেষও হবে না। আমরা আবার আড্ডা দিব আপনাকে নিয়ে, আপনার সিনেমাকে নিয়ে। অবশ্যই সেটি সিনেমা রিলিজের পরে আপনার সেই অনুভূতিটাও জানবো সেই আড্ডায়। আজকে এখানে শেষ করছি। আবার আপনাকে ধন্যবাদ ইভান ভাই। জি।